হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে। আমি আজ কিছুদিন ধরে একটুকু ভালো নেই। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম। প্রত্যেক দিনই তো সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। আজকে রবিবার, ভাবলাম কি একটুখানি বেলা করে ঘুম থেকে উঠবো। তাও দেখো সকালবেলা সেই ঘুম থেকে উঠেই পড়তে হলো। সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠলাম, 6টার সময় জলটা চলে এসেছে। আর এদিকে 7টা দেখতে দেখতে বেজে গেছে। 8টার সময় জলটা অল্প হয়ে যায়, 8:30টার মধ্যে পুরো জলটাই চলে যায়। তার মধ্যে যদি সকালের কাজগুলো যদি গুছিয়ে না করতে পারি, তাহলে তো আবার জলটা আমাকে অনেক দূরের থেকে টেনে নিয়ে এসে তারপরে কাজগুলো করতে হবে। আর না হলে 12টার সময় জল আসবে, তখন আমার ততক্ষণ বসে থাকতে হবে। তার জন্য আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠলাম। কিছুদিন ধরে শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। আমার বাবার শরীরটা ভীষণ খারাপ। তোমাদের তো কয়দিন ধরে আমি বলছি, বাবাকে নিয়ে হসপিটালে দৌড়তে হচ্ছে। আর এখন তো দাদা সেই বাইরের থেকে আসার পরের থেকে দাদা বাবার পেছনেই লেগে আছে, বাবাকে নিয়ে যখন তখন হসপিটালে দৌড়াচ্ছে। আর আমি যখন শুনতে পাচ্ছি তখন দাদার সঙ্গে যাচ্ছি, দাদা আর বৌদি নিয়ে যাচ্ছে, তখন সঙ্গে যাচ্ছি। তা কি বলো তো, বাবার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে। আর বাবার যে এত বড় অপারেশন হবে আর শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে, এত বড় একটা রোগ হবে আমার বাবার, আমি না ধারণা করতে পারি না। আমার বাবা, আমরা ছোটোর থেকে দেখেছি, আমার বাবা একটা ওষুধ পর্যন্ত খেত না। সেই আমার বাবার এখন ওষুধ কেন, এখন আমার বাবার এত বড় একটা অপারেশন হবে, আমরা চিন্তা ভাবনা করলেই না আমাদের গায়ের কাটা, কি বলবো, আমাদের গায়ে জ্বর চলে আসছে। যে বাবা কোনোদিন ওষুধ খেত না, সেই বাবার এখন এত বড় অপারেশন হবে। তারপরে আমার বাবার তো এখন বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়েছে, বাবা মার দুজনেরই বয়স হয়ে গেছে। এখন কি বলো তো, মাঝে মধ্যে না বাবা মার জন্য না ভীষণ চিন্তা হয়। মাঝে মধ্যে ভাবি যে বাবা মা যখন না থাকবে তখন আমাকে এতটা ভালোবাসা কে দেবে? আমাকে তো জীবনে কোনো দিন কেউ ভালোবাসলো না। একমাত্র আমার বাবা মা যথেষ্ট ভালোবাসা দিয়েছে আমাকে। আমার বাবা আর আমার মা যেটুকুনো ভালোবাসা দেয়, আদার্স কোনো লোক আমাকে এইটুকুনো ভালোবাসা দেয় না। আমাকে তো দুধ চাই করতে পারলেই বাঁচে। যতটা ভালোবাসা আমি পেয়েছি আমার বাবা মার থেকে, আমার বাবা মার কথা যদি আজকে শুনতাম, তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না, আমার জীবনটা অন্য কিছুই হতো। আমার বাবা মার কথা শুনিনি। আমার বাবা মা, আমি যখন ছোট ছিলাম তখন একটুখানি আমি অন্যরকমই ছিলাম, বাবা মার কথা শুনতাম না, নিজের মতন নিজে চলতাম ফিরতাম, নিজের মতনই গিয়ে করতাম। মানে বুঝতেই পারছো, অল্প বয়স থাকলে পরে যা হয়। আর অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। অল্প বয়সে আমি এখন কি বলবো, এখন অল্প বয়সে আমি এতটাই মানে বাবা মার অবাধ্য হয়ে গেছিলাম, যার কারণে আমি আমার জীবনটা এইরকম হয়ে গেছে। আমার আজকে এইখানে থাকার কথা ছিল না। আমি হয়তো আজকে যদি পড়াশোনা করতাম, ভালো কিছু একটা কিছু করতাম, তাহলে হয়তো ভালো কিছু রিজার্ভ করতাম আমি। কিন্তু কি বলতো, আমি যেহেতু পড়াশোনা শিখিনি, কিছুই শিখিনি, যেটুকুনো পড়াশোনা শিখেছি, যার কারণে বাবা মা যেরকম পেরেছে সেরকম হাতে ধরে দিয়েছে, সেরকমই আমরা চলে এসেছি। বাবা যেটা পছন্দ করেছে সেটা, তাকেই আমরা বিয়ে করে এসেছি। কিন্তু কি বলতো, বিয়ের পরের থেকে এতটা কষ্ট আমি জীবনে কোনো দিন পাইনি। আমার বাবার ঘরেও আমরা গরিব, আমার বাবাও গরিব ছিল, মানে আমার বাবা ভীষণই গরিব ছিল, কিন্তু আমরা এতটা কষ্ট আমার বাবা জীবনে কোনো দিন আমাদের দেয়নি। আমার বাবা আমাদের শাসন করতো, তখন ভাবতাম কি আমার বাবা মা শাসন করে, হয়তো আমার বাবা মা আমাকে ভালোবাসে না। কিন্তু কি বলতো, এখন বুঝি বাবা মার শাসনের ভিতরে অনেকটা ভালোবাসা লুকিয়ে থাকে। আজকে যদি আমার বাবা মার সেই শাসনটা বুঝতাম বা আমার বাবা মার সেই কথাগুলো শুনতাম, তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। এরকম এত কষ্টের ভিতরে হয়তো যেত না। হয়তো আমার ভাগ্যে এটাই ছিল। আমি এখন কি বলতো, আমি এখন আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমি বিয়ের পরের থেকে এরকম আছি, এরকমই চলছে আমার, হয়তো বাকি জীবনটা এরকমই চলবে। আর আমার বাবার খুব ইচ্ছে ছিল বেঁচে থাকতে থাকতে আমার বাবা আমাকে একটুখানি ভালো একটুখানি দেখে যাবে, যে আমি সুখে আছি, ভালো আছি, সেটা একটুখানি দেখে যাবে। কিন্তু কি বলতো, আমার বাবার অবস্থা এমনই হয়ে গেছে এখন, আমার বাবা কতদিন থাকবে আমি জানি না। কিন্তু কি বলতো, এখনই চিন্তা ভাবনা করলে না আমার ভীষণ চোখ দিয়ে জল পড়ে। আর সেজ বোনের সাথে তো কথা বলছিলাম একটু আগে, তার মধ্যে তো আমি রান্নাটাও কমপ্লিট করিনি সকালবেলার থেকে। রান্নাও করতে মন চাচ্ছিল না, তাও ভাবলাম যে ছোটো বোনের বাড়িতে যাব, একটু ডাল ভাত অন্তত রান্না করে থুয়ে যাই। কতদিন ধরে বাবার শরীর খারাপ হওয়ার পরের থেকে না ঠিকঠাকভাবে আমি রান্নাও করি না।
কোনো রকম রান্না করি, আর ডাল ভাত যেটুকুনো করতাম কিন্তু গুছিয়ে রান্না করতাম। আর কয়দিন ধরে বাবার শরীর খারাপ হওয়াতে না আমি আর সেই গোছগাছ রান্নাটাও ঠিকঠাকভাবে আমি করতে পারছি না। মনটা ভালো নেই, সব সময় বাবার ওই জায়গায় মনটা পড়ে থাকে। যতই হোক, যতই আমি বলি না কেন, আমরা যত যাই বলি না কেন, বাবার ওপরে রাগ দেখাই না কেন, তবু কী বলো তো, কোথাও না কোথাও বাবার প্রতি একটা আলাদা একটা টান থাকে। তা মার কিছুদিন আগে শরীরটা খারাপ ছিল, তারপরে এখন আবার বাবার শরীরটা খারাপ, আবার কবে বাবাকে আবার হসপিটালে নিয়ে দৌড়োতে হয় জানা নেই। বাবাকে ডেট দিলে হয়তো বাবাকে আবার হসপিটালে ভর্তি হতে পারে। তাও কি বলো তো, ওই চিন্তা করে করেই তা যেটুকুনি পারছি সেটুকুনি করে আজকে সকালবেলা ভাবছিলাম একটুখানি বাবাকে আবার দেখতে যাবো। আবার ভাবছি যে না, রোজই তো বাবাকে দেখে আসছি, বাবা এখন একটুখানি ভালো আছে, যখন তখন আবার শরীরটা খারাপ হচ্ছে, তার রান্নাটা করে নিই। আর আজকে সকালবেলা না কিছুই রান্না করব না, আজকে শুধু সকালবেলা ডাল আলু ভাজা করব। তার মধ্যে দেখো আমাদের এইদিকে ওয়েদারটা এতটাই খারাপ হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি, আবার মাঝে মধ্যে রোদ উঠছে। আর দেখো আমি এই যে ট্রাইপড না থাকলে যা হয়, আমরা যখন ভিডিও করি না তখন এই যে চেয়ার টিয়ার সব বাইরে নিয়ে আমাকে ভিডিও করতে হয়, তার জন্য চেয়ারটা ভিজে গেলে পরে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য আবার বৃষ্টি পড়ছে, ঘরে নিয়ে রেখে দিয়ে আসলাম। আর এদিকে আমার না বিছানাটাও তোলা হয়নি, বিছানাটা তুলবো বলে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে বিছানাটা তোলার জন্য চলে আসলাম। আর জামা কাপড় রোজ এই ভেজা থাকে, জামা কাপড় সেই ঘরে এনে মেলে দিচ্ছি, যে কটা শুকাচ্ছে সে কটা তো আমি ভাঁজ করে রেখে দিই। আর এদিকে আমার বিছানার চাদরটা না পাল্টানো হয়নি, বিছানার চাদরটা পাল্টে দেবো। আর আমার গদিটাও না ছিঁড়ে গেছে, এতটাই আমার হাতে টানাটানি যে একটা গদি কিনে নিয়ে আসবো বা একটা গদিটা ঠিক করব, সেটা ঠিক করার মতো না আমার সেই অবস্থায় নেই। তার মধ্যে কি বলতো, বাবার শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে, আমি যে একটুখানি মানে কিছু পয়সা দিয়ে আমি যে দাদাকে বলবো যে আমি কিছু পয়সা দিচ্ছি, তুই ভালো একটা জায়গাতে মানে হসপিটাল বাদ দিয়ে নার্সিংহোমে যত তাড়াতাড়ি হোক একটুখানি বাবাকে নিয়ে অপারেশনটা করিয়ে নিয়ে আয়। কিন্তু কি বলতো, আমার যে এতটাই দুর্ভাগ্য কপাল, আমি চারানা পয়সা দিয়ে আমি আমার বাবার চিকিৎসার জন্য দিতে পারছি না। দেখো ছেলে মেয়ে হলে পরে মেয়ের যেরকম ছেলেদের যেরকম দায়িত্ব থাকে সেরকম বাবা মার প্রতি সেরকম মেয়েদেরও দায়িত্ব থাকে। আমারও কিছু কর্তব্য আছে যে আমি আমার বাবার জন্য কিছু পয়সা অন্তত চিকিৎসার জন্য দেওয়া। কিন্তু কি বলতো, আমার এমনই একটা কপাল, আমি চারানা পয়সা আমি আমার দাদার হাতে তুলে দিয়ে বলতে পারছি না যে দাদা এই নে এই টাকাটা বাবার পেছনে খরচ করিস। কিন্তু কি বলতো, আমার অবস্থায় এমন না, একদিন হয়তো খাওয়া দাওয়া করছি, হয়তো 5 দিন হয়তো আমার ঘরে রান্নাই হচ্ছে না। এখন আমি 5টা পয়সা দিয়ে বলতে পারছি না যে দাদা এই টাকাটা বাবার পেছনে খরচ করি। বাবাকে একটা ফল কিনেও আমি দিতে পারিনি এখনও পর্যন্ত, বাবার এতটা শরীর খারাপ, এখনও পর্যন্ত আমি 5টা টাকার একটুখানি ফল কিনে দিতে পারিনি। আমার মনের অবস্থাটা তোমরা বুঝতে পারছো যে আমি কতটা কষ্টের মধ্যে আছি, বা আমার ভেতরে যে কীরকম কতটা কষ্ট হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না। তার মধ্যে কি বলতো, আমি বোনের বাড়িতে গেছিলাম, বোনের বাড়ির থেকে আমি আবার চলে আসলাম, বোনের সঙ্গে অনেক গল্প হলো, অনেক কথা হলো, বাবার বিষয় নিয়ে কথাবার্তা বললাম। আর আমি আস্তে আস্তে দেখছি কি বলতো, আমাদের এই জায়গায় না আবার মাটির নিচ থেকে পাইপ যাচ্ছে, এই যে পাইপ দেখতে পাচ্ছ, আমাদের না এখন আর সিলিন্ডার থাকবে না, আমাদের এইদিকে হচ্ছে তোমার পাইপের দ্বারাই গ্যাস আসবে, তারই এখন লাইন হচ্ছে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, বৃষ্টির ভিতরে হেঁটে যাচ্ছি। আর এদিকে রাস্তাটা আমার ছেলে তো পুরো দৌড়াচ্ছে। তা চলো ভিডিওটা না আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।